ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2025। তবে এই সাজেশনটি দেখার পূর্বে তোমাদেরকে 3 থেকে 4টি গুরুত্বপূর্ণ কথা আমি বলবো। এই 3 থেকে 4টি গুরুত্বপূর্ণ কথাকে কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে এবং সঠিকভাবে পালন করতে হবে। প্রথমত, 99% কমন কিন্তু এই সাজেশন থেকে পেয়ে যাবে। দ্বিতীয়ত, এই সাজেশনে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন অর্থাৎ এই সাজেশনটিকে তোমাদেরকে খাতায় লিখতে হবে, অথবা কেউ যদি খাতায় লিখতে না চাও তাহলে কিন্তু তোমরা এই সাজেশনটিকে প্রিন্ট আউট করে নেবে। অর্থাৎ শুধুমাত্র এই সাজেশনটিকে মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, এই সাজেশনের একটা হার্ড কপি কিন্তু তোমাদেরকে বের করে নিতে হবে। তৃতীয়ত, প্রত্যেকটি অধ্যায় যেমন করে দেওয়া রয়েছে ঠিক সেভাবেই তোমাদেরকে খাতায় কিন্তু লিখতে হবে। এবং সর্বশেষ, এই সাজেশনের পিডিএফ কপি যদি তোমরা কেউ নিতে চাও, যেখানে এমসিকিউ, এসএকিউ এবং ডিএকিউ অর্থাৎ 8 নম্বরের প্রশ্নের উত্তর সহ এই সাজেশনের পিডিএফ কপি তোমরা যদি কেউ নিতে চাও, তাহলে তোমাদেরকে ন্যূনতম একটা ফি প্রদান করতে হবে। ন্যূনতম ফি বলতে শুধুমাত্র 25 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তাহলে এই 25 টাকার বিনিময়ে তোমরা এই সাজেশনের পিডিএফ কপি পেয়ে যাবে এবং সেই পিডিএফ কপিটিকে প্রিন্ট করে নিতে হবে। তাহলে এই কথাগুলি যদি তোমরা সঠিকভাবে পালন করে থাকো তাহলে কিন্তু 100% সাকসেস তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করি। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। প্রথম অধ্যায়ে যুক্তি, যুক্তি থেকে এমসিকিউ আসবে 3টা এবং এসএকিউ আসবে 1টা। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, লোগোস শব্দটির অর্থ হলো অনুমান, চিন্তা, সংবেদন, বচন। তাহলে লোগোস শব্দটার অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে চিন্তা। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, অনুমান যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় কল্পনা, সংবেদন, যুক্তি, অনুভূতি। তাহলে অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে যুক্তি। নেক্সট, অবরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সত্য, মিথ্যা, সুনিশ্চিত, সম্ভাব্য। তাহলে অবরোহ যুক্তির সিদ্ধান্ত কি হয়? সঠিক উত্তর হচ্ছে সুনিশ্চিত। নেক্সট, বৈধতা বা অবৈধতার প্রশ্নটি জড়িত বা সম্বন্ধিত হলো অবরোহ, আরোহ, উপমা, বৈজ্ঞানিক যুক্তির সঙ্গে। তাহলে সঠিক উত্তর কি হবে? অবরোহ যুক্তির সঙ্গে। নেক্সট কোশ্চেন, বৈধতা বা অবৈধতার প্রশ্নটি জড়িত সম্বন্ধিত হলো বাক্যের, বচনের, যুক্তি আকারের সঙ্গে। তাহলে সঠিক উত্তর যুক্তি আকারের সঙ্গে। নেক্সট কোশ্চেন, আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা সত্য, মিথ্যা, সম্ভাব্য, সুনিশ্চিত। তাহলে আরোহ যুক্তির সিদ্ধান্ত কি হয়? সঠিক উত্তর সম্ভাব্য। নেক্সট কোশ্চেন, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে অবরোহ যুক্তি, আরোহ যুক্তি, উপমা যুক্তি, বৈজ্ঞানিক যুক্তি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অবরোহ যুক্তি। নেক্সট কোশ্চেন, অবরোহ যুক্তিবিজ্ঞান একটি আকারনিষ্ঠ শাস্ত্র, নির্বিচারবাদী শাস্ত্র, বস্তুনিষ্ঠ শাস্ত্র, কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর আকারনিষ্ঠ শাস্ত্র। নেক্সট কোশ্চেন, অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হলো যুক্তির আকারগত বৈধতা, বস্তুগত সত্যতা, সামান্যীকরণ, আরোহমূলক লাভ। তাহলে সঠিক উত্তর হচ্ছে আকারগত বৈধতা। এবার কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তরের জন্য এই ছকটি অবশ্যই মনে রাখতে হবে। তাহলে নিচের এই যে দেখো 9 নম্বর এবং 10 নম্বর এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য কিন্তু এই ছকটিকে মনে রাখতে হবে। তাহলে দেখো, আশ্রয় বাক্য বা হেতু বাক্য বা যুক্তি বাক্য, সিদ্ধান্ত এবং যুক্তিটা কি? অবরোহ যুক্তি। তাহলে আশ্রয় বাক্য বা হেতু বাক্যগুলো দেখো, সত্য সত্য, মিথ্যা মিথ্যা। সিদ্ধান্ত কি রয়েছে? সত্য মিথ্যা, সত্য মিথ্যা। অবরোহ যুক্তিগুলো কি হয় দেখো, আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত সত্য, যুক্তিটা কি হয়? বৈধ হয় আবার অবৈধ হয়। আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, যুক্তিটা কি হয়? অবৈধ হয়। আশ্রয় বাক্য মিথ্যা, সিদ্ধান্ত সত্য, যুক্তিটা কি হয়? বৈধ এবং অবৈধ উভয়ই হয়। আশ্রয় বাক্য মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা, যুক্তিটা কি হয়? বৈধ হতে পারে আবার অবৈধ হতে পারে। তাহলে এবার 9 নম্বর প্রশ্নটা দেখো কি রয়েছে,
বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য বা হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে। তাহলে বৈধ অবরোহ যুক্তির, বৈধ অবরোহ যুক্তি মানে এটা যুক্তি, এই যুক্তি এবং এই যুক্তি, তিনটে যুক্তি। তাহলে কি বলছে, বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে। তাহলে হেতুবাক্য সত্য কোথায় রয়েছে দেখো, হেতুবাক্য সত্য এখানে রয়েছে, আর এই দুটোতে কিন্তু হেতুবাক্য সত্য নেই। তাহলে হেতুবাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তটা কি হয়ে যাচ্ছে, সিদ্ধান্তটা সত্য হয়ে যাচ্ছে। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি, সত্য। 10 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি হবে। তাহলে অবরোহ যুক্তির, দেখো অবরোহ যুক্তি বলতে কি এই চারটাই। তাহলে অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে, সিদ্ধান্ত সত্য কোথায় রয়েছে, এখানে রয়েছে, আবার এখানে রয়েছে। তাহলে সিদ্ধান্ত যদি সত্য হয় তাহলে অবরোহ যুক্তিটা কি হবে, অবরোহ যুক্তিটা দেখো সিদ্ধান্ত সত্য, যুক্তিটা কি হবে, বৈধ অবৈধ দুটোই হতে পারে, আবার এখানেও বৈধ অবৈধ দুটোই হতে পারে। তাহলে সঠিক উত্তর কি হবে, তাহলে অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি হবে বৈধ অবৈধ উভয়ই। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার এসে কেউ প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, যুক্তি কাকে বলে, অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বলে, অথবা অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় যুক্তি, অথবা যুক্তি হলো কতকগুলো বচনের সমষ্টি যেখানে এক বা একাধিক বচনের সমর্থনের ভিত্তিতে নিয়মসঙ্গতভাবে অপর একটি বচন সিদ্ধান্ত হিসেবে নিঃসৃত করা হয়। তাহলে তিনটা সংজ্ঞা দেওয়া রয়েছে, তিনটা সংজ্ঞার মধ্যে যে কোনো একটা সংজ্ঞা কিন্তু তোমরা লিখবে যদি যুক্তি কাকে বলে এই প্রশ্নটি আসে। নেক্সট কি রয়েছে দেখো, যুক্তি কত প্রকার ও কি কি, যুক্তি দুই প্রকার, অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি। নেক্সট কি রয়েছে দেখো, এখানে নাম্বারের একটু গন্ডগোল হয়েছে। আরোহ যুক্তি কাকে বলে, তাহলে যে যুক্তিতে সর্বদাই একাধিক আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় না এবং যেখানে সিদ্ধান্তের ব্যাপকতা সর্বদাই আশ্রয়বাক্যের চেয়ে বেশি হয় সে যুক্তিকে আরোহ যুক্তি বলে। যেমন দেখো উদাহরণ দেওয়া রয়েছে, রাম হয় মানুষ এবং মরণশীল, শ্যাম হয় মানুষ এবং মরণশীল, যদু হয় মানুষ এবং মরণশীল, মধু হয় মানুষ এবং মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। তাহলে এটা হচ্ছে আরোহ যুক্তির সংজ্ঞা এবং এটা হচ্ছে আরোহ যুক্তির উদাহরণ। নেক্সট কি রয়েছে দেখো, আশ্রয়বাক্য বা হেতুবাক্য বা যুক্তিবাক্য কাকে বলে, তাহলে যে বাক্য থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত বা প্রমাণিত হয় তাকে আশ্রয়বাক্য বলে। নেক্সট কি রয়েছে, যুক্তির আকারগত বৈধতা কাকে বলে, কোন যুক্তির আশ্রয়বাক্য সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা না হওয়াই হলো যুক্তির আকারগত বৈধতা। নেক্সট কোশ্চেন, যুক্তির বৈধতা বলতে কি বোঝো, আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হওয়াকেই বলা হয় যুক্তির বৈধতা। নেক্সট, যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝায়, কোনো যুক্তির অন্তর্গত বাক্য বা বচনগুলির বাস্তব ব্যাপারে মিল থাকাই হলো যুক্তির বস্তুগত সত্যতা। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয়বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। তাহলে যদি এই প্রশ্নটা আসে তাহলে এই উদাহরণটা দেবে, ই বচন কোনো বৃত্ত নয় গোল, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এ বচন সকল ত্রিভুজ হয় বৃত্ত, এটাও মিথ্যা, সুতরাং ই অর্থাৎ সিদ্ধান্ত কোনো ত্রিভুজ নয় গোল, এটা হচ্ছে সত্য। তাহলে এটা হচ্ছে একটা বৈধ অবরোহ যুক্তি যার আশ্রয় বাক্যগুলো কি মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। নেক্সট কি রয়েছে দেখো, একটি অবরোহ যুক্তি কখন বৈধ হয়, তাহলে উত্তর কি, যখন হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়। যুক্তি ও অনুমানের মধ্যে পার্থক্য লেখো, তাহলে অনুমান মানসিক প্রক্রিয়া এবং যুক্তি বাহ্যিক প্রক্রিয়া। নেক্সট, যুক্তির অবয়ব বা অংশগুলি কি কি, তাহলে যুক্তির দেখো দুটো অংশ, হেতুবাক্য বা আশ্রয়বাক্য বা যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত। তাহলে একটা যুক্তির দুটো অংশ, একটা হচ্ছে হেতুবাক্য এবং অন্যটি সিদ্ধান্ত। নেক্সট কোশ্চেন, কোনো অবৈধ যুক্তির সিদ্ধান্ত কি সত্য হতে পারে, সঠিক উত্তরটা কি পারে। দ্বিতীয় অধ্যায় কি রয়েছে, বচন। তাহলে এখান থেকে এমসিকিউ প্রশ্ন কিন্তু আসবে দুটো। তাহলে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, নিরপেক্ষ বচনের অংশ হলো দুটি, তিনটি, চারটি, পাঁচটি, তাহলে নিরপেক্ষ বচনের অংশ কয়টা, নিরপেক্ষ বচনের অংশ হচ্ছে চারটা, পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। নেক্সট কোশ্চেন, সম্বন্ধ অনুযায়ী বচন 2, 3, 4 প্রকার, তাহলে সম্বন্ধ অনুযায়ী বচন হচ্ছে দুই প্রকার, সাপেক্ষ ও নিরপেক্ষ বচন। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, গুণ অনুসারে বচন 2, 3, 4, 5 প্রকার, তাহলে গুণ অনুসারে বচন
দুই প্রকার, একটা হচ্ছে সদর্থক বচন এবং নৈনর্থক বচন। পরিমাণ অনুসারে বচন 2, 3, 4, 5 প্রকার, তাহলে পরিমাণ অনুসারে বচনও কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে সামান্য বচন এবং অন্যটা বিশেষ বচন। নেক্সট, গুণ ও পরিমাণের ভিত্তিতে বচন 2, 3, 4, 5 প্রকার, তাহলে গুণ এবং পরিমাণের ভিত্তিতে বচন কত প্রকার? 4 প্রকার। তাহলে সামান্য সদর্থক যেটাকে এ দ্বারা, সামান্য নৈনর্থক যেটাকে ই দ্বারা, বিশেষ সদর্থক আই দ্বারা এবং বিশেষ নৈনর্থক যেটাকে ও দ্বারা কিন্তু চিহ্নিত করা হয়। নেক্সট কি রয়েছে? শর্ত অনুযায়ী বচন 2, 3, 4, 5 প্রকার, তাহলে শর্ত অনুযায়ী বচন দুই প্রকার, একটা হচ্ছে প্রাকল্পিক বচন এবং অন্যটি বৈকল্পিক বচন। এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তরের জন্য এই ছকটি মনে রাখো। তাহলে নিচের যে প্রশ্নগুলো দেখো 7, 8, 9 থেকে শুরু যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তরের জন্য কিন্তু এই ছকটিকে মনে রাখতে হবে। তাহলে দেখো সামান্য সদর্থক এ বচন, সামান্য নৈনর্থক ই বচন, বিশেষ সদর্থক আই বচন আর বিশেষ নৈনর্থক হচ্ছে ও বচন। এবার সামান্য সদর্থক বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। একইভাবে সামান্য নৈনর্থক অর্থাৎ ই বচনের উদ্দেশ্যপদ এবং বিধেয় পদ দুটোই ব্যাপ্য। আই বচনের দুটো পদই কিন্তু অব্যাপ্য এবং ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য। তাহলে 7 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, এ বচনের যে পদটি ব্যাপ্য, তাহলে এ বচনের কোন পদটা ব্যাপ্য? উদ্দেশ্য পদ, তাহলে সঠিক উত্তর হবে উদ্দেশ্য। ই বচনের যে পদটি ব্যাপ্য, তাহলে ই বচনের কোন পদটা ব্যাপ্য? দুটো পদই ব্যাপ্য, তাহলে সঠিক উত্তর হবে কি উদ্দেশ্য বিধেয়। 9 নম্বর প্রশ্ন কি রয়েছে, ও বচনের যে পদটি ব্যাপ্য, তাহলে ও বচনের যে পদটি ব্যাপ্য কোন পদটা ব্যাপ্য? বিধেয় পদটা, তাহলে সঠিক উত্তর হবে বিধেয় পদ। 10 নম্বর, সামান্য বচনের যে পদ ব্যাপ্য হয়, তাহলে এবার সামান্য বচন, তাহলে সামান্য বচন কোনটা? সামান্য বচন দেখো সামান্য সদর্থক, সামান্য নৈনর্থক, তাহলে সামান্য বচন মানে হচ্ছে এই দুটো বচন, এই দুটো বচন মানে হচ্ছে এ বচন এবং ই বচন। তাহলে সামান্য বচনের কোন পদটা ব্যাপ্য হচ্ছে? দেখো উদ্দেশ্য পদ কিন্তু ব্যাপ্য হচ্ছে, তাহলে সামান্য বচনের যে পদ ব্যাপ্য হয় সেটা কি? সেটা হচ্ছে উদ্দেশ্য পদ। বিশেষ বচনের যে পদ অব্যাপ্য হয়, তাহলে বিশেষ বচন মানে আই বচন এবং ও বচন, তাহলে বিশেষ বচনের কোন পদটা অব্যাপ্য হয়? তাহলে বিশেষ বচনের দেখো উদ্দেশ্য পদটা অব্যাপ্য হয়, তাহলে সঠিক উত্তর হবে কি উদ্দেশ্য। সদর্থক বচনের যে পদ অব্যাপ্য হয়, সদর্থক বচন মানে সদর্থক, এই যে দেখো সদর্থক মানে এ বচন, সদর্থক মানে আই বচন, তাহলে এ বচন এবং আই বচনের কোন পদ অব্যাপ্য হয়? দেখো আই বচনের দুটোই অব্যাপ্য, এ বচনের বিধেয় অব্যাপ্য, তাহলে এই দুটো পদ অর্থাৎ বিধেয় পদ, তাহলে সদর্থক বচনের যে পদ অব্যাপ্য হয় সঠিক উত্তর হচ্ছে বিধেয় পদ। নৈনর্থক বচনের যে পদ ব্যাপ্য হয়, তাহলে নৈনর্থক বচন মানে ও বচন আর ই বচন, তাহলে ও বচন এবং ই বচনের কোন পদটা ব্যাপ্য হয়? এই দুটো পদ অর্থাৎ বিধেয় পদ, তাহলে সঠিক উত্তর হবে বিধেয় পদ। তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে দুটো এবং এসএকিউ প্রশ্ন আসবে দুটো, অর্থাৎ 4 নম্বর বরাদ্দ রয়েছে। তাহলে দেখো একটা ছক, এই ছকটা তোমরা জানো, তাহলে এ আর ই এর মধ্যে কি রয়েছে? বিপরীত বিরোধিতা। আই আর ও এর মধ্যে রয়েছে অধীন বিপরীত বিরোধিতা। এ আই এবং ই ও এর মধ্যে রয়েছে অসম বিরোধিতা। এবং এদিকে দেখো এ বচনের সঙ্গে ও বচনের সঙ্গে বিরুদ্ধ বিরোধিতা, ই বচনের সঙ্গে আই বচনের বিরুদ্ধ বিরোধিতা। আর সদর্থক বচন এ এবং আইকে বলা হয়, নৈনর্থক বচন ই এবং ওকে বলা হয়। আর সামান্য সদর্থক বলা হয় একে, সামান্য নৈনর্থক বলা হয় ই বচনকে, বিশেষ সদর্থক বলা হয় আই বচনকে এবং বিশেষ নৈনর্থক বলা হয় ও বচনকে। এবার দেখো একই উদ্দেশ্য ও একই বিধেয় পদ বিশিষ্ট দুটি সামান্য বচনের অর্থাৎ এ এবং ই, সামান্য বচনের বিরোধিতা হলো কি বিপরীত বিরোধিতা। বিশেষ বচনের অর্থাৎ আই এবং ও বচনের বিরোধিতা হলো কি অধীন বিপরীত বিরোধিতা। সামান্য সদর্থক ও বিশেষ সদর্থক অর্থাৎ এ এবং আই বচনের বিরোধিতা হলো অসম বিরোধিতা। সামান্য নৈনর্থক ও বিশেষ নৈনর্থক ই এবং ও এর বিরোধিতা হলো কি অসম বিরোধিতা। একইভাবে সামান্য সদর্থক ও বিশেষ নৈনর্থক বচনের বিরোধিতা হলো বিরুদ্ধ বিরোধিতা
সামান্য নৈনর্তক ও বিশেষ সদর্থক এর বিরোধিতা হলো কি? বিরুদ্ধ বিরোধিতা। তাহলে নেক্সট কি রয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তরের জন্য এই ছকটিকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে দেখো এ ই আই ও, এই যে এই ছকটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এই যে এদিক থেকে শুরু হয় এ বচন থেকে টি 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 টি, এদিক থেকে শুরু হবে এফ 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 এফ। দেখো এখানে মাঝখানে মানে কোনাকুনি দুটো টি রয়েছে, কাজেই উল্টো কোণ দুটিতে কি হবে? দুটো ছোট হাতের এফ হবে। ঠিক একইভাবে এখানে বড় অক্ষরের দুটো এফ রয়েছে, ঠিক তার উল্টো দিকে দুটো ছোট হাতের টি হবে, আর নিচের চারটাতে কি হবে? ইউডি হবে। এখানে বলে দেওয়া আছে টি মানে ট্রু, ট্রু মানে সত্য, এফ মানে ফলস, ফলস মানে মিথ্যা, ইউ মানে আনসার্টেন, আনসার্টেন মানে অনিশ্চিত, আর ডি মানে হচ্ছে ডাউটফুল, ডাউটফুল মানে সংশয়াত্মক। ক্লিয়ার? এবার তাহলে প্রশ্নগুলো দেখো কি রয়েছে। সামান্য সদর্থক বচন সত্য হলে সামান্য নৈনর্তক বচনে সত্য মূল্য হবে। কি বলছে? সামান্য সদর্থক বচন সত্য হলে। সামান্য সদর্থক বচন মানে কি? সামান্য সদর্থক বচন মানে হচ্ছে এ বচন। তাহলে এ বচন সত্য হলে, অর্থাৎ এ বচন সত্য হলে সামান্য নৈনর্তক বচন মানে কি? সামান্য নৈনর্তক বচন মানে ই বচন। তাহলে এ বচন যদি সত্য হয় তাহলে ই বচন কি হবে? ই বচন মিথ্যা হবে। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর মিথ্যা হবে। এরকম করে কিন্তু করতে হবে। এবার দেখো অসম বিরোধিতার ক্ষেত্রে, অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয়, তাহলে অসম বিরোধিতা মানে কার সঙ্গে কার? অসম বিরোধিতা মানে হচ্ছে এ বচনের সঙ্গে আই বচনের, আর ই বচনের সঙ্গে ও বচনের। তাহলে বিশেষ বচনটি সত্য হয়, বিশেষ বচন মানে আই আর ও যদি সত্য হয়, তাহলে আই এবং ও বচন যদি সত্য হয় সামান্য বচনটি সত্য মূল্য হবে। তাহলে দেখো আই বচন যদি সত্য হয়, আই বচন কোথায় সত্য রয়েছে? এখানে। তাহলে আই বচন সত্য হলে এ বচনটা কি হচ্ছে? অনিশ্চিত। ঠিক একইভাবে ও বচন যদি সত্য হয় তাহলে ই বচনটা কি হচ্ছে? অনিশ্চিত। তাহলে দুটোই অনিশ্চিত বেরোচ্ছে, এর জন্য উত্তরটা কি হবে? উত্তর হবে অনিশ্চিত। এবার দেখো যদি ই বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত আই বচনের সত্যমূল্য হবে। তাহলে ই বচন যদি মিথ্যা হয়, তাহলে ই বচন যদি মিথ্যা হয় তাহলে আই বচনের সত্যমূল্য কি হবে? আই বচনের সত্যমূল্য সত্য হবে। যদি এ বচন মিথ্যা হয় তবে এর বিরুদ্ধ বচনের, তাহলে এ বচন মিথ্যা হলে এর বিরুদ্ধ বচন, তাহলে এ বচনের বিরুদ্ধ বচন কি? এ বচনের বিরুদ্ধ বচন হচ্ছে ও। তাহলে এ বচন মিথ্যা হলে এর বিরুদ্ধ বচনের অধীন বিরোধী বচন, তাহলে ও বচনের অধীন বিপরীত বচন কি? আই। তাহলে আই বচনের সত্যমূল্য কি হবে? তাহলে এ যদি মিথ্যা হয়, তাহলে এ যদি মিথ্যা হয় ও কি হচ্ছে? সত্য। তাহলে ও সত্য হলে আই কি হচ্ছে? অনিশ্চিত। তাহলে সঠিক উত্তর হবে কি? অনিশ্চিত। সাবেকি বিরোধিতার বর্গক্ষেত্র অনুসারে যদি এ বচন মিথ্যা হয় তবে ই বচনের সত্যমূল্য হবে। তাহলে এ বচন মিথ্যা হলে ই বচনের সত্যমূল্য কি হবে? অনিশ্চিত হবে। তাহলে এই ছকটা যদি মনে রাখো তাহলে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু সঠিক উত্তরটি করতে পারবে। এবার এসে কেউ প্রশ্ন দেখো, প্রশ্নগুলো দেখো। বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি? উত্তরগুলো তোমরা দেখে নিবে। বচনের বিরোধিতা কত প্রকার ও কি কি? বিপরীত বিরোধিতা কাকে বলে? উদাহরণ দাও। বিপরীত বিরোধিতার মূল শর্ত বা সত্যতার নিয়মটি কি? অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে? উদাহরণ দাও। তাহলে এগুলো কিন্তু তোমরা লিখে নিবে। নেক্সট, অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি লিখো। অসম বিরোধিতা কাকে বলে? উদাহরণ দাও। অসম বিরোধিতার সত্যতার নিয়মটি কি? বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? উদাহরণ দাও। কোন কোন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বচনটির অধীন বিপরীত বচন, অসম বচন, বিরুদ্ধ বচন উল্লেখ করো। তাহলে দেখো কোন কোন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা হচ্ছে আই বচন, এটা হচ্ছে মূল বচন। তাহলে আই বচনের অধীন বিপরীত বচন কি বচন? ও বচন।
তাহলে কি হবে, কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। অসম বচন কি হবে, আই বচনের অসম বচন এ বচন, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আই বচনের বিরুদ্ধ বচন কি হবে, ই বচন, কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান, এখান থেকে এসএকিউ প্রশ্ন আসবে একটা। প্রশ্নগুলো দেখো কি আছে, আবর্তন কাকে বলে, আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লিখো, আবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি লিখো, এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন, কোন ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব, এ বচনের সরল আবর্তনের একটি উদাহরণ দাও, নিষেধমূলক আবর্তন কাকে বলে, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব বচনটির আবর্তন করো। ও বচনের আবর্তন কি বৈধ, বিবর্তন কাকে বলে, ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে, সঠিক উত্তর আই হবে। ও বচনের বিবর্তনের আবর্তিত বচন কি হবে, আই হবে। সকল মানুষ হয় অপূর্ণ জীব বচনটির বিবর্তিত বচন কি হবে, অমানুষ কবি নেই বচনটির আবর্তন করো। তাহলে আবর্তন এবং বিবর্তনের এই ছকটি কিন্তু মনে রাখতে হবে। তাহলে এ বচনকে আবর্তন করলে আই বচন পাওয়া যায়, ই বচনকে আবর্তন করলে ই বচন পাওয়া যায়, আই বচনকে আবর্তন করলে আই পাওয়া যায়, এবং ও বচনে আবর্তন সম্ভব হয় না। একইভাবে এ বচনকে বিবর্তন করলে ই বচন পাওয়া যায়, ই বচনকে বিবর্তন করলে এ বচন পাওয়া যায়, আই বচনকে বিবর্তন করলে ও বচন পাওয়া যায়, আর ও বচনকে বিবর্তন করলে আই বচন পাওয়া যায়। পঞ্চম অধ্যায় নিরপেক্ষ ন্যায়, এখান থেকে এমসিকিউ আসবে দুটো। তাহলে দেখো, মোট মূর্তি কটা 256টা, বৈধ মূর্তি কটা 19টা, সবল বৈধ মূর্তি কটা 15টা, আর দুর্বল বৈধ মূর্তি কটা 4টা। তাহলে প্রথম সংস্থানের বৈধ মূর্তিগুলো দেখো, বারবারা, সিলারেন, ড্যারিয়াই, ফেরিও। দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলো হচ্ছে সিজারে, ক্যামেস্ট্রেস, ফেস্টিনো, বারোকো। তৃতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলি ডারাপ্টি, ডিসামিস, ড্যাটিসি, ফেলাপটন, বোকার্ডো, ফেরিসন। চতুর্থ সংস্থানের বৈধ মূর্তিগুলি ব্রামান্টিপ, ক্যামেনেস, ডিমারিস, ফেসাপো, ফ্রেসিসন। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে। ডারাপ্টি, ফেলাপটন, ব্রামান্টিপ, ফেসাপো, এই চারটি হচ্ছে দুর্বল মূর্তি। এবার দেখো, ফেরিসন মূর্তিটি বৈধ হয়, তাহলে ফেরিসন মূর্তিটি বৈধ কোথায় হয়, দেখো ফেরিসন, তাহলে ফেরিসন মূর্তিটি বৈধ হয় তৃতীয় সংস্থানে, তাহলে সঠিক উত্তর কি হবে, তৃতীয় সংস্থানে। এরপরে কি রয়েছে, ডিমারিস মূর্তিটি বৈধ হয়, তাহলে ডিমারিস মূর্তিটি বৈধ কোথায় হয়, চতুর্থ সংস্থানে, তাই তো, এই যে দেখো ডিমারিস মূর্তিটি চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি। ফেসাপো মূর্তিটি বৈধ হয়, তাহলে ফেসাপো মূর্তিটি বৈধ কোথায় হয়, ফেসাপো মূর্তিটি বৈধ চতুর্থ সংস্থানে হয়, তাহলে সঠিক উত্তর চতুর্থ সংস্থান। ফ্রেসিসন মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে, এই যে ফ্রেসিসন, অর্থাৎ চতুর্থ সংস্থানে। এবার দেখো, একটা নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ দেওয়া রয়েছে, সকল মানুষ হয় কবি, রাম হয় মানুষ, সুতরাং রাম হয় কবি। তাহলে একটা নিরপেক্ষ ন্যায়ে দেখো তিনটা বচন থাকে, একটা, দুটো, তিনটা। প্রথম বচনটিকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য বা সাধ্য আশ্রয় বাক্য, দ্বিতীয় বচনটিকে বলা হয় অপ্রধান আশ্রয় বাক্য বা পক্ষ আশ্রয় বাক্য, এবং শেষের বচনটিকে বলা হয় সিদ্ধান্ত। এবার দেখো, পক্ষপদকে এস দ্বারা, সাধ্যপদকে পি দ্বারা এবং হেতুপদকে এম দ্বারা চিহ্নিত করা হয়। পক্ষপদ কাকে বলে, সিদ্ধান্তের উদ্দেশ্যপদকে পক্ষপদ বলে। তাহলে সিদ্ধান্তের উদ্দেশ্যপদ কোনটা, এই যে রাম। অথবা বলতে পারো যে পদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে তাকে পক্ষপদ বলে, যেমন রাম হচ্ছে কি পক্ষপদ। সাধ্যপদ কাকে বলে, সিদ্ধান্তের বিধেয় পদকে সাধ্যপদ বলে, তাহলে সিদ্ধান্তের বিধেয় পদ মানে কবি। বা বলতে পারো যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকে তাকে সাধ্যপদ বলে, তাহলে এই যে কবি দেখো সাধ্যপদ। নেক্সট কি রয়েছে, হেতুপদ, যে পদ হেতুপদ, নেক্সট কি রয়েছে দেখো হেতুপদ, যে পদ হেতুবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে হেতুপদ বলে, তাহলে মানুষ হচ্ছে হেতুপদ। তাহলে দেখো, পক্ষপদটি পক্ষ আশ্রয়পক্ষ ছাড়াও অন্য যে স্থানে থাকে, তাহলে পক্ষপদ
পক্ষ আশ্রয় বাক্য ছাড়া কোথায় থাকে? সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে, তাই তো। নেক্সট, ন্যায় অনুমানে যে পদ আশ্রয় বাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হলো হেতুপদ বা মধ্যপদ। নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে বলে সাধ্যপদ। কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তে সাধ্যপদ ব্যাপ্য হলে তাকে অবশ্যই সাধ্য আশ্রয় বাক্যে ব্যাপ্য হতেই হবে। এই নিয়মটি লঙ্ঘন করলে যে দোষ হয় তা হলো তাহলে সাধ্যপদ, তার মানে অবৈধ সাধ্য দোষ ঘটবে। এবার দেখো চারটা সংস্থান রয়েছে। তাহলে প্রথম সংস্থানে হেতুপদ কোথায় থাকে? প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে। দ্বিতীয় সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে। তৃতীয় সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে। এবং চতুর্থ সংস্থানে হেতুপদ প্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে। তাহলে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো কয়টা? কয়টা সংস্থান রয়েছে? চারটা। তাহলে সঠিক উত্তর 4। যদি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে হেতুপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে, তাহলে উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে যদি থাকে তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি হলো, তাহলে উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে যদি থাকে হেতুপদ, তাহলে সেটা কোন সংস্থান হয়? তৃতীয় সংস্থান। তাহলে সঠিক উত্তর কি হবে? তৃতীয় সংস্থান। নিরপেক্ষ ন্যায়ের ড্যাশ সংস্থানে হেতুপদ উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থান অধিকার করে, সেটি হলো, তাহলে উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থান অধিকার করে আছে মানে হচ্ছে দ্বিতীয় সংস্থান। তাহলে সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় সংস্থান। প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়, দেখো এখান থেকে এমসিকিউ আসবে দুটো, এসিকিউ আসবে দুটো। মিশ্র ন্যায় কত প্রকার ও কি কি? মিশ্র ন্যায় দুই প্রকার, যথা প্রাকল্পিক ও বৈকল্পিক। প্রাকল্পিক বচন কাকে বলে? যদি ড্যাশ তবে ড্যাশ এই জাতীয় শব্দ দিয়ে প্রকাশিত বচনকে প্রাকল্পিক বচন বলে। এখানে একটা প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ দেওয়া রয়েছে, দেখো। তাহলে এই উদাহরণটা থেকে আমরা কি কি বলতে পারি? একটি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় তিনটি বচন থাকে, একটি প্রাকল্পিক বচন ও দুটি নিরপেক্ষ বচন। তাহলে তিনটা বচন থাকে, দেখো, একটা দুইটা তিনটা। অর্থাৎ যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, এটা একটা বচন। মেঘ করেছে, এটা একটা বচন। বৃষ্টি হবে, এটা একটা বচন। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি হয় প্রাকল্পিক বচন। তাহলে প্রধান আশ্রয় বাক্যটা হয় যে যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, এটা প্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যটা কি? একটা প্রাকল্পিক বচন। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্তটি হয় নিরপেক্ষ বচন। তাহলে অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তটা কি বচন হয়? নিরপেক্ষ বচন হয়। প্রাকল্পিক বচনের অংশ থাকে দুটো, পূর্বক ও অনুগ। তাহলে দেখো প্রাকল্পিক বচনের দুটো অংশ থাকে, একটা হচ্ছে পূর্বক, একটা অনুগ। যদির পরের অংশকে বলা হয় পূর্বক আর তবের পরের অংশকে বলা হয় অনুগ। তাহলে এইগুলো কিন্তু মনে রাখবে। মিশ্র প্রাকল্পিক ন্যায়ের দ্বিতীয় আশ্রয় বাক্যটি হলো, তাহলে মিশ্র প্রাকল্পিক ন্যায়ের দ্বিতীয় আশ্রয় বাক্যটি কি হবে? সঠিক উত্তর নিরপেক্ষ বচন। এবার দেখো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কত প্রকার ও কি কি? দুই প্রকার, একটা হচ্ছে এমপি এবং অন্যটা এমটি। এমপি বা গঠনমূলক বা স্বীকৃতিসূচক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ বৈধ আকার, দোষ ও দোষের উদাহরণ। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো উদাহরণটা দেওয়া রয়েছে, বৈধ আকারটা দেওয়া হয়েছে যদি পি তবে কিউ, পি সুতরাং কিউ, যদি পি তবে কিউ, তারপর এরপরে যদি কিউ এবং সুতরাং পি বসা হয় তাহলে সেটাকে দোষ তৈরি হবে, যেটাকে বলা হচ্ছে অনুগ স্বীকারজনিত দোষ। আর উদাহরণ হচ্ছে এটা অনুগ স্বীকার, এটা হচ্ছে দোষের উদাহরণ। ঠিক একইভাবে প্রশ্নগুলো দেখে নেবে। বৈকল্পিক বচন কাকে বলে? হয় ড্যাশ অথবা ড্যাশ এই জাতীয় শব্দ দিয়ে প্রকাশিত বচনকে বৈকল্পিক বচন বলে। তাহলে এই যে উপরে একটা বৈকল্পিক বচনের উদাহরণ। ঠিক একইভাবে দেখো একটা বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের তিনটি বচন থাকে, একটি বৈকল্পিক বচন ও দুটি নিরপেক্ষ বচন। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি হয় বৈকল্পিক বচন। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অপ্রধান ও সিদ্ধান্তটি হয় নিরপেক্ষ বচন। বৈকল্পিক বচনের অংশ থাকে দুটো, প্রথম বিকল্প এবং দ্বিতীয় বিকল্প। হয় এর পরের অংশকে বলা হয় প্রথম বিকল্প, অথবা না হয় এর পরের অংশকে বলা হয় দ্বিতীয় বিকল্প। বৈকল্পিক বচনে দুটো বিকল্প থাকে। নিচের প্রশ্নগুলো দেখে নেবে।
তাহলে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধ আকার দেওয়া রয়েছে, তাহলে দুটো বৈধ আকার দেওয়া রয়েছে। এবার দেখো, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করলে যে যুক্তির আকারটি হয় তা হলো, সেটা কি? সঠিক উত্তর ডিএস। এরপরে প্রশ্নগুলো দেখে নেবে। এরপরে বুলীয় লিপি ও ভেনচিত্র, এখান থেকে এমসিকিউ আসবে দুটো, এসিকিউ আসবে দুটো। তাহলে এই যে ছকটা যে দেওয়া রয়েছে, এই ছকটাকে ভালোভাবে বুঝবে, তাহলে কিন্তু সব প্রশ্নের সঠিক উত্তর করতে পারবে। এস অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্রটা হলো, তাহলে সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্রটা কেমন হবে? এই যে এরকম হবে। তাহলে এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। তাহলে কোনো কোনো অয়েস হয় পি, এর বচনটির বুলীয় ভাষ্য কি হলো? তাহলে কোনো কোনো অয়েস হয় পি, অর্থাৎ আই বচন। তাহলে আই বচনের বুলীয় ভাষ্য কি? এস পি নট ইকুয়াল 0। আর যেহেতু এসের আগে কি রয়েছে? অ রয়েছে, এর জন্য এসের মাথায় কি হবে? বার হবে। তাহলে এস বার পি নট ইকুয়াল 0, এটা হচ্ছে বচনটির বুলীয় ভাষ্য। এবার এখান থেকে এই প্রশ্নগুলো একটু দেখে নেবে। তাহলে ভেন চিত্রে দুটি পরস্পরচ্ছেদী বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? 4টা। তাহলে দেখো 4টা শ্রেণী কেমন করে হচ্ছে। এই যে 1, 2, 3 আর এটা একটা শ্রেণী, 4টা শ্রেণী। তাহলে এই হচ্ছে 4টা শ্রেণীকে নির্দেশ করে। এবার সত্যাপেক্ষক, এখান থেকে এমসিকিউ আসবে 3টা, এসিকিউ আসবে দুটো। তাহলে এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু এখান থেকে সব তোমরা কমন পেয়ে যাবে। এবার দেখো, যদি পি তাহলে কিউ মিথ্যা হবে যদি, তাহলে যদি পি তাহলে কিউ মিথ্যা হবে, অর্থাৎ প্রাকল্পিক বচন মিথ্যা হবে কখন? তাহলে সঠিক উত্তর হবে পি সত্য কিন্তু কিউ মিথ্যা হয়। পি ভেল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয়। যে যৌগিক বচনে সত্য সারণীর কতিপয় নিবেশন সত্য এবং কতিপয় নিবেশন মিথ্যা হয় সেই বচনটি কি? আপতিক। পি ডট কাল পি এই বচনাকারটি কি হবে? শত মিথ্যা। যদি পি ভেল কিউ মিথ্যা হয়, তাহলে পি ইকুইভ্যালেন্ট কিউ এর সত্যমূল্য হবে। তাহলে পি ভেল কিউ মিথ্যা হয়, তাহলে পি ভেল কিউ কখন মিথ্যা হয়? যখন দুটোই এফ হয়। তাহলে যখন দুটোই এফ হয় তখন পি ইকুইভ্যালেন্ট কিউ কি হবে? দুটোই এফ হলে সত্য হবে। তাহলে যদি পি মিথ্যা হয় তাহলে পি ডট কাল কিউ এর সত্যমূল্য কি হবে? কি বলছে? পি ডট কাল কিউ এর সত্যমূল্য, তাহলে পি ডট তাহলে পি কিউ টি টি এফ এফ টি এফ টি এফ কাল কিউ, অর্থাৎ এফ টি এফ টি পি ডট কাল
কিউ, তাহলে পি কাল কিউ, তাহলে টি এফ এ কি হবে এফ, টি টি এ কি হবে টি, এফ এ কি হবে এফ, আর টি টি কি হবে টি। তাহলে পি কি বলছে, যদি পি মিথ্যা হয়, তাহলে পি মিথ্যা কোথায় রয়েছে এখানে, তাহলে পি মিথ্যা হলে পি ডট কাল কিউ কি হচ্ছে মিথ্যা, আবার সত্য, তাহলে সত্য মিথ্যা দুটোই হচ্ছে, তাহলে কি হচ্ছে অনিশ্চিত হচ্ছে। কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে, তাহলে সঠিক উত্তর কি হবে অঙ্গবচন ও যোজকের উপর। পি ডট পি এই বচনাকারটি সত্য মিথ্যা আপত্তিক কোনোটি নয়, তাহলে পি ডট পি, এই যে পি, তাহলে টি এফ, টি এফ, তাহলে পি ডট পি, তাহলে টি টি কি হচ্ছে টি, এফ এফ কি হচ্ছে এফ, তাহলে টি এফ, তাহলে টি এবং এফ বেরোলে কি হয় সেটা আপত্তিক। যে যৌগিক বচনে সত্য সারণীর সব কটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে শত মিথ্যা। পি ভেল কাল্পি বচনাকারটি কি হবে শত সত্য। যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে কিউ এর সত্যমূল্য কি হবে, তাহলে পি ভেল কিউ মিথ্যা হলে কিউ এর সত্যমূল্য কি হবে মিথ্যা হবে। পি ইকুইভ্যালেন্ট কাল পি এই বচনাকারটি শত সত্য আপত্তিক শত মিথ্যা বৈধ, তাহলে পি ইকুইভ্যালেন্ট কাল পি, পি ইকুইভ্যালেন্ট কাল পি, তাহলে পি কাল পি, পি ইকুইভ্যালেন্ট কাল পি, তাহলে কি হচ্ছে টি এফ, এফ টি, তাহলে এফ এফ, তাহলে শত মিথ্যা, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি শত মিথ্যা। প্রতীকিত করে সত্য সারণী গঠন করে, এমন নয় যে রাম যাবে, তাহলে এই যে এখানে দেওয়া রয়েছে দেখো, একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়, যখন যে কোনো একটি অঙ্গবচন মিথ্যা হয়। আরোহ অনুমানের স্বরূপ দেখো, এখান থেকে এমসিকিউ আসবে তিনটা, এসিকিউ আসবে তিনটা। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো, তাহলে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি পর্যবেক্ষণ পরীক্ষণও হয় কিন্তু। আরোহ অনুমানের সমস্যাটি হলো সামান্যীকরণ। আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হলো সামান্যীকরণ। বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান, বলেছেন কে বলেছেন জয়েস। আরোহ অনুমানে সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো সামান্য সংশ্লেষক বচন। সাদৃশ্য যে অনুমানের ভিত্তি তা হলো উপমা যুক্তি। উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন, সামান্য সংশ্লেষক বচন। অবৈজ্ঞানিক বা লৌকিক আরোহ অনুমানের ভিত্তি হলো অবাধ অভিজ্ঞতা। আরোহ অনুমানের সিদ্ধান্ত হলো সামান্য সংশ্লেষক বচন। আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ অনুমানে তা হলো বৈজ্ঞানিক আরোহ অনুমান। অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো বৈজ্ঞানিক আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া। বস্তুর অবিনশ্বরতার সূত্রটি হলো কারণের গুণগত লক্ষণ, কারণের পরিমাণগত লক্ষণ, আবশ্যিক শর্তরূপে কারণ, পর্যাপ্ত শর্তরূপে কারণ। সঠিক উত্তর হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ। এরপরে এসিকিউ প্রশ্নগুলো দেখে নেবে, এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। কারণ থেকে এমসিকিউ থাকবে তিনটা, এসিকিউ থাকবে তিনটা। কারণ হলো সদর্থক ও নৈনর্থক শর্তের সমষ্টি, বলেছেন মিল। বস্তুর অবিনশ্বরতা সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। পরিমাণের দিক থেকে কার্য ও কারণ সমান, কে বলেছেন কার্বেট রিড। ভেজা কাটে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ, এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসাবে। কারণ শব্দের দ্বারা আবশ্যিক পর্যাপ্ত শর্তকে
নির্দেশ করেছেন? কপি। ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত। একথার অর্থ হলো যদি ক নয় তবে খ নয়। ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত। একথার অর্থ হলো যদি ক ঘটে তবে খ ঘটে। গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহৃত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। একথা বলেছেন কার্বেট রিড। কারণ হলো শর্তের সমষ্টি। বহু কারণবাদ সমর্থন করেন বেইন। এরপরে প্রশ্নগুলো দেখে নেবে। মিলের পরীক্ষণমূলক পদ্ধতি, এখান থেকে এমসিকিউ আসবে দুটো। এটা হচ্ছে অন্বয়ী পদ্ধতির উদাহরণ, এটা ব্যতিরেকী পদ্ধতির উদাহরণ। আর এটা হচ্ছে অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতির উদাহরণ। মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না তা হলো অন্বয়ী পদ্ধতি। মিলের যে আরোহী পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষণমূলক আরোহী যুক্তি প্রবর্তন করেন তিনি হলেন মিল। মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবলমাত্র দুটি দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো ব্যতিরেকী পদ্ধতি। মিলের যে পদ্ধতিকে আবিষ্কারের পদ্ধতি বলা হয় অন্বয়ী পদ্ধতি। মিলের যে পদ্ধতিকে প্রমাণের পদ্ধতি বলা হয় ব্যতিরেকী পদ্ধতি। যে যুক্তিবিজ্ঞানী মিলের পদ্ধতিগুলিকে আবিষ্কার, কার্যকরণ, প্রমাণের পদ্ধতি হিসেবে অস্বীকার করেছেন তিনি হলেন কপি। বহু কারণের সম্ভাবনা দেখা যায় যে পদ্ধতিতে তা হলো অন্বয়ী পদ্ধতি। তাহলে ড্যাশ এর অযথার্থ প্রয়োগে কাকতালীয় দোষ দেখা দেয়। তাহলে ব্যতিরেকী পদ্ধতির অযথার্থ প্রয়োগে কি দেখা দেয়? কাকতালীয় দোষ দেখা দেয়। মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে সহ পরিবর্তন পদ্ধতি। মিলের যে পদ্ধতিতে একগুচ্ছ নৈনর্থক দৃষ্টান্ত যাচাই করা হয় তা হলো অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন সুতরাং বৃষ্টি হবে। এখানে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? ব্যতিরেকী পদ্ধতি। এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমরা মনে রাখবে। মিলের পদ্ধতিগুলিকে পরীক্ষণমূলক পদ্ধতি বা আরোহী পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতি বা কার্যকরণ নির্ণয়ের পদ্ধতি বলা হয়। প্রধান পদ্ধতি অন্বয়ী এবং ব্যতিরেকী। মৌলিক পদ্ধতি অন্বয়ী এবং ব্যতিরেকী। মিলের পদ্ধতিগুলো অপসারণ সূত্রের উপর নির্ভরশীল। দেখো অপসারণের 4টা সূত্র রয়েছে। প্রথম সূত্র কারণের গুণগত লক্ষণের উপর নির্ভরশীল। দ্বিতীয় সূত্রটি কারণের গুণগত লক্ষণের উপর নির্ভরশীল। তৃতীয় সূত্র কারণের পরিমাণগত লক্ষণের উপর নির্ভরশীল। অপসারণের প্রথম সূত্রের উপর নির্ভর করে অন্বয়ী পদ্ধতি তৈরি হয়েছে, দ্বিতীয় সূত্রের উপর ব্যতিরেকী পদ্ধতি এবং তৃতীয় সূত্রের উপর সহপরিবর্তন পদ্ধতি এবং চতুর্থ সূত্রের উপর পরিশেষ পদ্ধতি কিন্তু গঠিত হয়েছে। অন্বয়ী ব্যতিরেকী বা যুগ্ম পদ্ধতি অপসারণের প্রথম এবং দ্বিতীয় সূত্রের উপর নির্ভরশীল। এরপর দেখো অন্বয়ী পদ্ধতির দোষ। প্রকৃতিগত দোষ হচ্ছে কি? বহু কারণের দোষ, ব্যবহারিক দোষ, সহকার্যকে কারণরূপে গণ্য করার দোষ। তাহলে এই সমস্ত দোষ কিন্তু অন্বয়ী পদ্ধতির হয়। তাহলে এই হচ্ছে এমসিকিউ এবং এসএকিউ এর সাজেশন। এই প্রশ্নগুলো থেকেই তোমরা পরীক্ষায় কিন্তু সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার 8 মার্কসের প্রশ্নের সাজেশনটি দেখে নাও। তাহলে বচন থেকে দেখো, বচন থেকে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য ও কোন কোন পদ অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়ম উল্লেখ করো।
নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো? উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লিখো। নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। উদাহরণসহ নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। তাহলে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, কিংবা দুটো প্রশ্ন মিলে কিন্তু একটা প্রশ্ন তৈরি করে দিতে পারে। এবং অথবাতে কী দেওয়া থাকবে? অথবাতে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। 4টি বাক্য দেওয়া থাকবে, সেই 4টা বাক্যকে বচনে রূপান্তর করতে হবে এবং তাদের গুণ এবং পরিমাণ উল্লেখ করতে হবে। তাহলে বচন থেকে এই দুটো প্রশ্ন ভালো করে পড়তে হবে, কিংবা এই দুটো প্রশ্ন মিলে কিন্তু একটা প্রশ্ন তৈরি করে দিতে পারে। এরপর অমাধ্যম অনুমান থেকে দেখো বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলো কি কি, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, আবর্তনের সংজ্ঞা দাও, আবর্তনের নিয়মগুলি লিখো, সরল ও সীমিত আবর্তনের পার্থক্য লিখো, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন। তাহলে এই দুটো প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন আসবে, কিংবা এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন তৈরি করে কিন্তু দিতে পারে। অথবাতে কী দেওয়া থাকবে? নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের আবর্তন ও বিবর্তন করো। তাহলে বিবর্তনের আবর্তন করতে বলবে, কিংবা আবর্তন ও বিবর্তন করতে বলবে। এখানেও কিন্তু 4টা বাক্য দেওয়া থাকবে। তাহলে অমাধ্যম অনুমান থেকে এই প্রশ্ন দুটো ভালো করে পড়তে হবে। এই দুটো প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন দেবে, কিংবা এই দুটো প্রশ্ন মিলে একটা প্রশ্ন তৈরি করে কিন্তু দিতে পারে। এবার নিরপেক্ষ ন্যায় থেকে দেখো নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। এখানে কিন্তু দুটো যুক্তি দেওয়া থাকবে এবং সেই যুক্তি দুটিকে আদর্শ আকারে রূপান্তর করতে হবে এবং তার বৈধতা বিচার করতে হবে। অথবাতে কী দেওয়া থাকবে? উদাহরণসহ টিকা লেখো। তাহলে এই টিকাগুলো পড়তে হবে: চারিপদ ঘটিত দোষ বা চতুষ্পদী দোষ, অবৈধ পক্ষ দোষ, অবৈধ সাধ্য দোষ, অব্যাপ্য হেতু দোষ, নিরপেক্ষ ন্যায়, সংক্ষিপ্ত ন্যায়, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, নিরপেক্ষ ন্যায় পক্ষপদ, সাধ্যপদ ও হেতুপদের কাজ। দেখো এখানে কিন্তু আগের বছর গণ্ডগোল করেছিল, এই টিকা না দিয়ে কিন্তু উপপাদ্য দিয়েছিল, অর্থাৎ প্রমাণ করতে বলেছিল। তো আশা করি এবার সেটা করবে না, এবার টিকাই দেবে। এরপর মিলের পদ্ধতি থেকে দেখো অন্বয়ী পদ্ধতি এবং অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। তাহলে এই দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি কিন্তু ডিরেক্টলি বলবে যে মিলের এই পদ্ধতিটি ব্যাখ্যা করো। কী কী ব্যাখ্যা করতে হবে? সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা 2টা এবং অসুবিধা 2টা। তাহলে দেখো অন্বয়ী পদ্ধতি যদি ডিরেক্টলি দেয়, তাহলে কিন্তু এই যে অথবাতে অন্যই ব্যতিরেকী পদ্ধতির উদাহরণ দিয়ে বলবে যে এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। আবার এই অন্যই ব্যতিরেকী পদ্ধতি যদি ডিরেক্টলি দিয়ে দেয়, তাহলে কিন্তু অথবাতে এই অন্যই পদ্ধতির উদাহরণ দিয়ে বলবে যে এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। এটা কিন্তু মনে রাখবে। তাহলে অন্যই পদ্ধতি সরাসরি দিলে অন্যই ব্যতিরেকী পদ্ধতির উদাহরণ দেওয়া থাকবে, আর অন্যই ব্যতিরেকী পদ্ধতি সরাসরি দেওয়া থাকলে অন্যই পদ্ধতির কিন্তু উদাহরণ দেওয়া থাকবে। এবার আরোহমূলক দোষ থেকে নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো ও কোনো দোষ থাকলে তা উল্লেখ করো। তাহলে দুটো কিন্তু দেওয়া থাকবে। অথবাতে কী থাকবে? অথবাতে সংক্ষিপ্ত টিকা লিখতে বলবে। তাহলে দুটো দেওয়া থাকবে, দুটো টিকা কিন্তু লিখতে হবে। তাহলে এই সমস্ত টিকাগুলো পড়তে হবে: অবৈধ সামান্যীকরণ দোষ, বহুকারণবাদ, মন্দ উপমা, অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গণ্য করাজনিত দোষ, সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণ করাজনিত দোষ। তাহলে এই কয়েকটি টিকা পড়লেই কিন্তু এখান থেকে দুটো টিকা পেয়ে যাবে। আর কেউ যদি বৈধতা বিচার করে তাহলে কিন্তু সেটা করতে পারে। তাহলে এই হলো 8 নম্বরের প্রশ্নের সাজেশন। প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়বে, তাহলে কিন্তু তোমরা খুব সহজভাবে পরীক্ষায় অ্যান্সার দিতে পারবে এবং এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে।
ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।